স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজনে। সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, সাম্প্রতিক রাজনীতির নানান ইস্যু নিয়ে আমরা এই আয়োজনে আলোচনা করে থাকি। আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি রাজনীতিতে কি ধর্মের ব্যবহার বাড়ছে। আলোচনার জন্য তিনজন সম্মানিত অতিথি আছেন। আমাদের সঙ্গে আছেন লুনা নূর, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন ও কেন্দ্রীয় কমিটির সদস্য সিপিবি। আছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিএনপি। আরও আছেন প্রকৌশলী মার্দিয়া মমতাজ, শিক্ষক, ড্যাফোডিল ইউনিভার্সিটি ও গবেষক, ইসলাম ও নারী শিক্ষা। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুটা করতে চাই মার্দিয়া মমতাজ আপনাকে দিয়ে। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে বস্তা বস্তা টাকা ও অস্ত্র ঢুকবে বলে আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথাই মামলা করবে। কেন জামায়াতের কথায় প্রশাসন উঠবে বসবে, কি মনে করেন? জি সাদিয়া, আপনাকে ধন্যবাদ। সহ আলোচক সহ নিউজ 24-এ যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে কোনো সময় আমরা দেখি যে রাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রে স্লিপ অফ টাং হচ্ছে, কেউ উত্তেজিত হয়ে এমন কথা বলছেন যেটা মাঠে ময়দানের আলোচনা, কিন্তু এখন যেহেতু ডিজিটালাইজেশনের সময় সেগুলো আমরা জেনে যাচ্ছি, আমরা এটা নিয়ে সমালোচনা করছি, কথা বলছি। যে কেউ কোনো এক্সাজারেটেড কথা বললে তার দলের উচিত সেটাকে অ্যানালাইসিস করা, তাকে সাবধান করে দেওয়া এসব ব্যাপারে। এটা হচ্ছে জেনারেল রুল। আমরা দেখেছি এটা প্রায়ই হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি কথা নিয়ে আলোচনা হয়েছে, আমরা দেখেছি মামলা সংক্রান্ত। আজকে পাবনার একজন বিএনপি নেতা বলেছেন কাউকে কেন্দ্র ছেড়ে যেতেই দেওয়া হবে না যদি বিএনপি না জিতে, ধানের শীষে ভোট বেশি না আসে। একইভাবে শাহজাহান চৌধুরী এটা বলেছেন। সাথে সাথে আবার কিন্তু ব্যাখ্যা দেওয়া হচ্ছে। সমস্যাটা হচ্ছে যখন মানুষের স্লিপ অফ টাং হয় সেটা 2 মিলিয়ন মানুষ দেখে, আর যখন সেটার ব্যাখ্যা দেওয়া হয় তখন সেটা 1000 মানুষ দেখে। তো আমাদেরকে আসলে দুইটা দিক একসাথে সামনে রেখেই এই স্লিপ অফ টাংগুলো আসলে কেন হয়, মানে এটা কি রাজনৈতিক বয়ান দেওয়ার সময় হতে পারে? এটা কি স্বাভাবিক বলে ধারণা করে নেওয়া যেতে পারে? স্লিপ অফ টাং ইজ নেভার অ্যাকসেপ্টেবল, কিন্তু কেউ এটা হলে তাকে একটা চান্স দেওয়া উচিত ব্যাখ্যা করার, তাই না? মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাখ্যা দিয়েছেন, দেশের মানুষ সেটাকে নিবে নাকি এটা তাদের ব্যাপার। আজকে শাহজাহান চৌধুরী পরে ব্যাখ্যা দিয়েছেন, উনি বলছেন আমি ভারতের কথা বলেছি, তার এগেইনস্টে আমরা বলার মানে বাংলাদেশের কথা বলেছি, আমি জামাতের কথা বলিনি। এখন এটা কারা অ্যাকসেপ্ট করবে, কারা যারা শুনছে তারা অ্যাকসেপ্ট করবে কিনা এটা তাদের ব্যাপার, কিন্তু মিডিয়ার কাজ হচ্ছে দুটোকেই সামনে নিয়ে আসা, তাই না? জি, ওকে। আমি এবার একটু এই প্রসঙ্গেই অ্যাডভোকেট আশরাফ পাপি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই বক্তব্যের পরে অনেক প্রশ্ন উঠেছে যে ক্ষমতায় যাওয়ার আগেই যদি জামাত এমন থ্রেট দেয় তাহলে জামাত ক্ষমতায় গেলে কি করবে? এই কথাটা জামাতের শাহজাহান সাহেব যে কথাটা বলেছেন এটাকে 3 ভাগে ভাগ করতে হবে। আর প্রথমত উনি বলেছেন যে ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে চট্টগ্রামের অভিভাবক শাহজাহান সাহেব, তাহলে ডক্টর ইউনূস একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। উনি যদি চট্টগ্রামে যে বলেন যে ডক্টর শাহজাহান সাহেব হচ্ছে চট্টগ্রামের অভিভাবক, তাহলে উনার বক্তব্যের সাথে এই কথা যদি ডক্টর ইউনূস বলে থাকে, উনি যেটা রেফারেন্স হিসেবে টেনেছেন, তাহলে শাহজাহান সাহেবের বক্তব্যটা সামঞ্জস্যপূর্ণ। কেন সামঞ্জস্যপূর্ণ? যে যাকে চট্টগ্রাম বিভাগের অভিভাবক বানানো হয়েছে, তো তার কথায় ডিসি ভোট দিতে হবে, সে যেটাকে বলবে, এসপি সেই কাজটাই করতে হবে, যাকে ধরতে বলবে ধরবে, যাকে মারতে বলবে মারবে। আর ভারত থেকে যে এক্সপ্লোসিভ এবং টাকা বস্তা বস্তা আসবে, ওই বিভাগের নেতা হিসেবে তার নলেজে আছে। এটা 3টা জিনিস কিন্তু বুঝার ব্যাপার। স্লিপ অফ টাং কি বলে ফেলে দিলাম, পরে সরি বললাম, তার চেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে ওনার বক্তব্যে এই 3টা জিনিস। আর চতুর্থ জিনিসটা উনি বলেছে যে মনে হচ্ছে যে আল্লাহ এবার দাড়িপাল্লাকে জিতাই দিবে। তাহলে আল্লাহ দাড়িপাল্লাকে জিতাই দিবে, বান্দার ভোটের দরকারটা কি? হাজার হাজার কোটি টাকা দিয়ে আনুষ্ঠানিকতার প্রয়োজনটা কি? ভোট তাহলে কেন হবে? আল্লাহ কার ভাগ্যে কি রেখেছে? এতে একমাত্র কর্মদিবসের মালিক উনি ছাড়া কোনো ব্যক্তি, কোনো বান্দা কেউ কি বলতে পারে? বলতে কিন্তু পারে না। ঘটে যায় যখন, তখন আমার ভাগ্যে ছিল, ঘটেছে। পূর্ব নির্ধারিত কর্ম আল্লাহ ভাগ্যে যার যেভাবে লিখেছে সেভাবেই কিন্তু প্রতিমান হয়। এটা আমরা যারা মুসলমান, ইসলাম ধর্মে বিশ্বাস করি, এটা আমরা মানি এবং বলি। এখন এই যে ভয়ানক বক্তব্যগুলো দিল যে ডক্টর ইউনূস আমাকে বিভাগের মুরব্বী বানিয়েছেন, তারপরে আল্লাহ এবার চাচ্ছে জামাত ইসলাম জিতে যাক, চলে যাবে জামাত ইসলাম ক্ষমতায়,
তারপরে বস্তা বস্তা টাকা এক্সপ্লোসিভ, আর তারপরে ফোর্থ পোর্শন আসতেছে হচ্ছে ডিসি, এসপি, ওসিওনো আমাদের কথা শুনবে। আমি যেদিন থেকে এই 5-6 মাস আগে থেকে আমি স্পষ্ট করে বলছি যে জামাত ইসলামের সাথে ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, এবং এই জামাত ইসলাম মুখে একটা বলছে, কাজের একটা করছে। আর প্রশাসন তো আমি নিজে ভুক্তভোগী। চাঁপাইনবাবগঞ্জের ডিসি 5ই আগস্টের পরে একজনকে দেওয়া হয়েছে, সে ইসলামী ছাত্র শিবিরের সমর্থক নেতা, সোশ্যোলজি ডিপার্টমেন্ট অফ ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সে জামাত এবং শিবিরের বিভিন্ন কর্মকাণ্ডে সে জড়িত এবং কর্মকাণ্ডে প্রকাশিত। এটা বারবার সচিবালয়ে বলার পর প্রায় 1.5 বছর পার হতে গেল, তারপর তাকে প্রত্যাহার করলো, প্রমোশন দিয়ে জয়েন্ট সেক্রেটারি। পত্রিকায় নয়াদিগন্তে দেখলাম যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে তার অফিসের এক পাওয়ারফুল অফিসারকে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক হিসেবে পোস্টিং দেওয়া হয়েছে। পেপারে দেখেছি নয়াদিগন্তে। শেখ হাসিনার রায় যখন দিচ্ছে, সেদিন রাত্রেবেলা ওই 15 দিন আগে যে ডিসি, তাকে বলা হলো যে তুমি আজকে রাত্রের ভিতর দায়িত্ব হ্যান্ডওভার করবা, যে ডিসি যাচ্ছে সে রাত্রি 2টা-3টা যখনই পৌঁছাক তাকে দিতে হবে। এটা যখন দেখলাম বাইদাবাই কানে আসলো, তারপরে আমি টুকটাক খোঁজ দিয়ে বিশ্ববিদ্যালয়ে যেতে লেখাপড়া করেছি, বন্ধু বান্ধব ছোট ভাইরা তো আছেই, দেখলাম যে সেইখানে ইসলামিক সোশ্যাল ব্যাংকের কর্মকর্তা ছিলেন, যাকে রাত 2টার সময় পাঠাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের দায়িত্ব নেওয়ার জন্য, এবং সেখানে কর্মরত ছিল। বিসিএস দিয়ে পরে আসছে। এরা হচ্ছে অ্যাডমিন ক্যাডারের না, ইকোনমি ক্যাডারের। ইকোনমি ক্যাডার 500 মার্কসের পরীক্ষা বিসিএসে, আর অ্যাডমিন ক্যাডার 1100 মার্কের পরীক্ষা দেয়। আত্মীকরণ করা হলো এবং রাতারাতির ভিতরে তাকে ওখানে বদলি করা হলো। বদলির খবর যখন নিতে গেলাম যে এই ঘটনা কিভাবে ঘটলো, চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাঙ্গা ইউনিয়নের একজন ছেলে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকে চাকরি করত। সে এখন তার ওই অফিসে, ডক্টর ইউনূস সাহেবের অফিসে এখন সে পোস্টিং পেয়ে আছে। টোটাল চাঁপাইনবাবগঞ্জে ডিসি, এসপি, ইউনো, ওসি শুধু চাঁপাইনবাবগঞ্জ না, টোটাল নর্থ বেঙ্গল সে নিয়ন্ত্রণ করছে, এবং তার হোল ফ্যামিলি হচ্ছে জামাত ইসলাম, এবং বালিয়াডাঙ্গা ইউনিয়নে তার হচ্ছে বাসা। এবং নাম আমি সেই ছেলেটা বললাম না, পরে আমি তাকে ফোন দিলাম যে এইখানে জামাত আর বিএনপি কন্টেস্ট হয়, আওয়ামী লীগ ভোট করতে পারছে না, তাহলে তুমি এই শিবিরের এই ছেলেকে কেন নিয়ে গেলা? ইসলামিক ব্যাংক, ইসলামিক সোশ্যাল ব্যাংক, এইসব জায়গায় ইবনে সিনা, এখানে অন্য কোনো ব্যক্তির চাকরি পাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? তাহলে তুমি একে ব্যাংক শিবির, এটা তো অস্বীকার করতে পারো না। বিএনপির ডিসিএসপি আমি চাই না, আমি চাই একজন নিরপেক্ষ ডিসিএসপি। কারণ এই ভোট নিয়ে 15 বছর যে দ্বন্দ্ব, যে সংঘাত, যে স্বৈরাচার, যে স্বৈরতন্ত্র যেভাবে মোকাবেলা করতে হলো, এরপরও কোন লজ্জায়, কোন মুখে এই রাষ্ট্রের প্রশাসন রাত্রি 2টোর সময় একজনের চার্জ দিচ্ছে আর একজনকে দিয়ে পাঠাচ্ছে? এবং এইটা নিয়ে আমি 2-4 জায়গায় বললাম, বোঝার চেষ্টা করলাম। বলে টোটালি যে সমস্ত জায়গায় বিএনপি বিজয়ী দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে, সব জায়গায় সেট আপ হয়ে গেছে। ইসলামী ছাত্র শিবির করা জেলা প্রশাসক, বিএনপি কে করে আমি জানি না, আর যে বিএনপি করে সেও জানে না। আমরা হয়তো টক সমক্ষ করি সেই হিসেবে চেনে, কিন্তু ইসলামী ছাত্র শিবির একটা সমর্থক কেউ নাই, সব কর্মী এবং সম্পাদন করে তাদের সাংগঠনিকভাবে যতদিন বেঁচে থাকবে ততদিন। অতএব এইখানে তো অস্বীকার করার ভুল তথ্য আসার কোনো কথা নেই। এবং শাহজাহান চৌধুরী মুখ ফসকে বলুক, দাম্ভিকতায় বলুক, অনেক চরম সত্য কথা বলেছে। সত্য কথা বলার জন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছি। উনি শুধু এই বক্তব্য প্রত্যাহার করলে হবে না, ভুল ক্রমে দিছি বললে হবে না। এইটা সরকারকে, এই ডক্টর ইউনূস সরকারকে, এইটা তাদেরকে ইয়ে করতে হবে, প্রেস কনফারেন্স করতে হবে যে আমি যে তথ্য চাঁপাইনবাবগঞ্জে দিলাম এবং শাহজাহান সাহেব যে কথাটা বললো এবং ডক্টর ইউনূস সাহেব ওনাকে চিটাগংয়ের অভিভাবক বলছে কিনা, এই বিষয়গুলো জানার ব্যাপার আছে। আর এবার আল্লাহ জামাত ইসলামকে ক্ষমতা নিয়ে আসবে, উনি কিভাবে জানতে পারলেন? কোন ওহী বলে, কোন অলৌকিক স্বপ্ন বলে? এই যে ধর্মকে রাজনৈতিক ব্যবহার, যে এই বিষয়টাতে আসছিলাম যে আপনাদের বিএনপি মহাসচিবও কালকে বলেছেন যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিটও কাটা হবে। কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক কোথায় আছে। জামাতের নাম উল্লেখ করে হোক আর না উল্লেখ করেই হোক, জামাত প্রসঙ্গেই এই বিষয়টা এসছে। আপনারা বিভিন্ন সময়ে বলে আসছেন যে নির্বাচনের স্বার্থে ইসলামকে ব্যবহার করে জামায়াত বিভাজন তৈরি করছে বা জামায়াত রাজনৈতিক ফায়দা নিতে চাইছে, যদি ব্যাখ্যা করেন। হ্যাঁ, আবার বলে যদি ব্যাখ্যা করেন, রাজনৈতিক ফায়দা নিতে চাইছে ইসলামকে। আমি হচ্ছে কি, আমার দুজন যারা আছেন আলোচক আমার যে বয়সে ছোট, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 85-86 সেশনে ভর্তি হয়েছি। আমি 83 সালে ম্যাট্রিক করছি, 85 সালে ইন্টার করছি। আমি ইসলামিক ছাত্র শিবিরের উত্থানটা দেখছি।
আমি ইসলামিক ছাত্রী সংস্থার কর্মপদ্ধতি আমি দেখছি। ভাগ্যচক্রে আমার বিয়ে হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আজকাল ওইখানকার সমস্ত প্রোডাক্ট দেখবেন আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় এইখানে শুধু। এবং আমি জাতীয় রাজনীতির সাথে যেহেতু জড়িত, 91 সাল থেকে আমি ওই এলাকার ভোটের রাজনীতি করি। ভোট আমি চাই, মিটিং করি, মিছিল করি। আজকে বাংলাদেশে আওয়ামী লীগ না থাকার কারণে জামাতের সাথে অন্যান্য সংগঠনের কম্পিটিশন আসছে, তাই এটা আলোচনায় আসছে। আর আমি এটা ভুক্তভোগী 91 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত। ছোট্ট ছোট্ট কোরআন শরীফ নিয়ে যায় এবং তারা ছোট্ট ছোট্ট কোরআন সেই মহিলারা বাড়ি বাড়িতে নিয়ে যায়, স্বামীরা যখন থাকে না। এক জায়গায় তারা বৈঠক করে, তালিম, ওনাদের সাংগঠনিক কাঠামোর ভিতরে তালিমটা আছে সম্ভবত। এবং সেইখানে তারা এ কথা সে কথা বুঝে না, একটু আলাপাতা। শেষকালে জামাতের ভোট চায়, জামাতে ভোট দিলে জান্নাত এবং না দিলে হাবিয়া দোজক অনিবার্য। শেষে উন্না পেঁচায়, যার যা আছে মুষ্টির চাল, স্বামীর পকেটে তুলে নেওয়া টাকা, হাঁসের ডিম, সব কিছু নিয়ে গামছা বেঁধে নিয়ে চলে আসে। এখন আমি ওখানে দেখলাম 96 সালে জামাতের নায়েবে আমি লতিফুর রহমান সাহেব, উনি দেওয়াল মার্কা ঘড়িতে নিয়ে ভোট করলেন। তখন তারা বললো দেওয়াল মার্কা ঘড়িতে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। 22শে জানুয়ারি করলো কাঁঠাল মার্কা প্রতীক দিয়ে, বলে কাঁঠালে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। তারপরে ওখানে জোট হয় না, তারপরে ভোট করলেন দাড়িপাল্লা নিয়ে, এবারে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। উপজেলা চেয়ারম্যান মোকলেশ সাহেব ভোট করলেন উপজেলা চেয়ারম্যান পদে মোটরসাইকেল মার্কা প্রতীকে। তখন বলছে যে মোটরসাইকেলে ভোট দিলে শুধু জান্নাত না, দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসি হবে না কখনো। এইরকম বলে মানুষ তখন দেলোয়ার হোসেন সাঈদী যে দলই করুক, আলেম হিসেবে উনি একজন প্রখ্যাত আলেম এবং ইসলামিক চিন্তাবিদ হিসেবে আমি রেসপেক্ট করি, অনেকেই মুসলমানেরা রেসপেক্ট করে। মানুষ পাগলের মতো হয়ে গেল। ধরেন যেখানে জামাত কোনোদিন ওইখানে মানে একবার মাত্র জিতছে, এছাড়া কোনোদিন জিততে পারিনি, উপজেলা চেয়ারম্যানে বিপুল অঙ্কের ভোট পেল। ভোটের অ্যানালাইসিসটা হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসি ঠেকাতে মোটরসাইকেলে মারো ভোট। এই হচ্ছে ব্যাপার। এখন এইটা নতুন না, এটা আগে থেকেই। তারপরে করে কি, কোরআন শরীফের উপরে একটা প্রলেপ দেয়, ছোট্ট কোরআন শরীফ বুক পকেটে নিয়ে একটা প্রলেপ দেয় দাড়িপাল্লার, যে কথা বলতে বলতে আসো তোমার সাথে গলা মিলায়। গলা মিলে যে টাচটা হয় তখন বলে যে তুমি ভোট থেকে সরতে পারবে না, কারণ আমার দেখো কোরআন শরীফের সাথে মোলাটে দাড়িপাল্লা আছে, তো দাড়িপাল্লাতে ভোটটা দিলে আবার আসবো আপনার কাছে, জান্নাত পাবাই না। জি, আবার আসবো আপনার কাছে। লুনানুর, আপনার কাছে যেতে চাই। যে বিষয়টা আসছিল যে ধর্ম খুবই সেন্সিটিভ একটা ইস্যু আমাদের প্রত্যেকের জন্যই। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার ইস্যু বলি বা যেভাবেই হোক রাজনৈতিকভাবে ব্যবহার করার যে বিষয়টি আসলে এসছে, ধর্ম প্রচার এবং রাজনৈতিক প্রচারণা এই দুটোকে একসঙ্গে করে ফেলার বিষয়টাকে কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে সাদিয়া এবং সম্মানিত সহ-আলোচকদের এবং দর্শক যারা শুনছেন আপনাদেরকে শুভেচ্ছা। প্রথমত আমি একটু বলি, সেটি হচ্ছে যে ধর্মীয় প্রচারণা এবং রাজনৈতিক প্রচারণা এটি একটি বিশদ আলোচনা। এই কথাটা যাওয়ার আগে আমি একটি কথা একটু বলে নিই, শুনতে হয়তো অন্যরকম শোনাবে। দাঁড়িপাল্লায় ভোট দিলে বা জামাতকে ভোট দিলে বা জামাতকে ক্ষমতায়িত করলে জান্নাত নিশ্চিত হবে, এই কথার মধ্য দিয়ে কিন্তু এখন আর বাংলাদেশে ধর্ম অবমাননা হচ্ছে না। আপনি একটু চিন্তা করে দেখেন যে কে, মানে আপনি ধর্মের দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করেন কে জান্নাতবাসী হবে কে হবে না, সেটা পুরোপুরি ধর্মের একটি বিষয়। আপনি এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য যখন এই কথাটা বলছেন, জান্নাতের টিকিট তাকে দিয়ে দিচ্ছেন, এটা ধর্ম অবমাননা হচ্ছে না। এই পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি। এটা কোনো নতুন বিষয় মনে হচ্ছে আপনার কাছে? উনি যে বললেন শাহজাহান সাহেব, এটা এই অধ্যত্ত তো সবসময় তারা দেখিয়ে এসেছে। বাংলাদেশের মাটিতে জামাতে ইসলাম রাজনীতি করছে, এর চেয়ে বড় অধ্যত্ত তো আর নাই। তারা তো সেই 71 সালে 16ই ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে রেসকোর্স ময়দানে তো তাদের রাজনীতি নিষিদ্ধ হয়ে গিয়েছিল। সেখানে যে তাদেরকে সহই তো আত্মসমর্পণ করা হয়েছিল, কারণ তারা পাকিস্তান সেনাবাহিনী, হানাদার বাহিনীর সহযোগী শক্তি হিসেবে স্বীকৃত ছিল, কাজ করেছে, বাংলাদেশে গণহত্যার তারা সহযোগিতা করেছে। তারা তখন যখন কিন্তু ধর্মের বিষয়টা ওঠে না। এবং এই যে ধর্মকে ব্যবহার করা জামাত ইসলামের, এটা তো এখন না, 1971 সালে তারা ধর্মকে ব্যবহার করেছে। তারা বলেছে পাকিস্তানের ভাইয়েরা মুসলমান, তাদের বিরুদ্ধে আমরা লড়বো না। বাংলাদেশের মানুষকে সেভাবে তারা মানে প্রভাবিত করার চেষ্টা করেছে। তো কিন্তু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটি হচ্ছে যে এই আপা যেভাবে যে উদাহরণগুলো দিলেন আর কি, ভয়ঙ্কর উদাহরণ আর কি, হ্যাঁ, যে কথা বললেন, সেই ঘটনাটা হয়েছে যে গত 54 বছরে এই কথাগুলো বলে তেমন বেশি স্পেস জামাত করতে পারেনি। এই সময়ে যেটা করতে পারছে, সেই করতে পারে নানাবিধ কারণ আছে। একটা খুব গুরুত্বপূর্ণ যে অভিযোগ উঠেছে সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জামাতের যে সম্পর্ক, সুসম্পর্ক,
এবং রাজনৈতিক নৈকট্য। এটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে তার কাজের মধ্য দিয়ে, তার কর্মসূচির মধ্য দিয়ে, তার বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার করতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ধর্মকে রাজনীতিতে ব্যবহার, এটা তো একদম নিষিদ্ধ। নির্বাচন কমিশন কেন প্রত্যেকজন যারা সম্ভাব্য প্রার্থী তাদের এই বক্তব্যগুলোকে তারা কেন কোট করছে না, কেন কারণ দর্শাচ্ছে না, কেন তারা ব্যবস্থা নিচ্ছে না? এই দায়িত্ব তো সরকারকে নিতে হবে, নির্বাচন কমিশনকে নিতে হবে। প্রথমত হচ্ছে ধর্মের দৃষ্টিকোণ থেকে আপনি আমাকে পরকালের কথা বলে আপনার ইহকালের এস্টাবলিশমেন্ট আপনি কনফার্ম করছেন আর কি, এটা একটা ধর্মের দিক থেকে তো একদম একটা মানে খুবই গুরুত্বপূর্ণ অপরাধ, সেটি একটি বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আমার রাষ্ট্রের যে বিধান, সেই বিধান অনুযায়ী তো আমি এটা পারি না, এটা আমি পারি না, এবং বাংলাদেশ রাষ্ট্রের সাথে একদমই পারি না। আপনাকে একটু পরিষ্কার করে ভাবতে হবে, আপনি যখন একটি গাছ রোপণ করবেন, আপনি সেটা ফল খাওয়ার জন্য রোপণ করছেন নাকি বেড়া দেওয়ার জন্য রোপণ করছেন, আপনার তো একটু উদ্দেশ্য থাকে না? বাংলাদেশ রাষ্ট্রটাই তো তৈরি হয়েছিল একটা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে। সেই রাষ্ট্রের মধ্যে এরা ধর্ম এই যে বিভেদটাকে ঢুকিয়ে দিচ্ছে এবং এই অধ্যত্ব দেখিয়ে আসছে। তবে আমি মনে করি যে বাংলাদেশের জনগণের উদ্যত বারদিয়া মমতাজ, অনেকগুলো বিষয় এসেছে জামাতের বিরুদ্ধে অনেক আগে থেকেই ধর্মের যেই ব্যবহার সেটা করে রাজনীতি করার অভিযোগ অনেক আগে থেকে আসছে, আপনিও শুনছিলেন, কি বলবেন? জামাতের অবস্থান আসলে জামাতকে ব্যাখ্যা করতে হবে। এখানে প্রথম কথা বিশ্লেষণ কি বলে? প্রথম কথা হচ্ছে গণতন্ত্র যেখানে থাকে তখন আমরা একটা কমন নোটেশন ইউজ করি, সেটা হচ্ছে আপনি অনেকগুলো মানুষকে লম্বা সময় ধরে বিভ্রান্ত করতে পারবেন না। আপনি অনেকগুলো মানুষকে অল্প সময়ের জন্য বিভ্রান্ত করতে পারবেন, কিংবা অল্প কিছু মানুষকে অনেক সময় ধরে বিভ্রান্ত করে রাখতে পারবেন। কারণটা কি? কারণ এই মানুষগুলো তো সমাজেই থাকেন, তাদেরকে মানুষ দেখছে, তাদেরকে মানুষ জানছে, দেখছে যে তারা যে আসলে ইসলামের কথা বলে সেটা কি বিক্রি করার জন্য বলে নাকি তারা পার্সোনাল লাইফে সেটাকে অনুসরণ করে। আমি এটার ভার গণতন্ত্রের উপর দিতে চাই, মানুষ পছন্দ করুক। ইসলাম এমন কোনো আদর্শ না যে এটাকে চাপিয়ে দেওয়া যাবে। আপনি দেখেছেন পৃথিবীর বিভিন্ন দেশে এটা বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে, মানুষ রিভল্ট করেছে। যে কোনো আদর্শ মানুষের উপর চাপিয়ে দেওয়া যায় না। এবার আমি দুইটা উদাহরণ বলতে চাই। আপনি ইউএসএ প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখেছেন, তারা বাইবেল হাতে শপথ করে। কেন? ধর্ম কোত্থেকে আসলো সেখানে? আপনি বাংলাদেশে আসেন, আপনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন আবুল মনসুর আহমেদের 100 বছরের রাজনীতি, এটা পড়বেন, সেখানে দেখবেন যে তিনি 47-এর আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং সেই স্পিরিট থেকেই তিনি 71-এ এসেছেন। এবং 72-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতাবাদ এটা ঘোষণা করার কোনো ম্যান্ডেট আওয়ামী লীগের ছিল না, অথচ এটাকে ইন্ডিয়ার সরাসরি তত্ত্বাবধানে যে সংবিধানটা লেখা হয়েছে সেখানে এটাকে নিয়ে আসা হয়েছে। এটা আমি বলবো যে এটা বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া একটা বিষয়। এবং আপনি দেখবেন ধর্মনিরপেক্ষতার যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, ধর্মনিরপেক্ষতার সেই ব্যাখ্যা খোদ ধর্মনিরপেক্ষতা কিংবা সেকুলারিজমের ওনাররাই বলেন না, প্রবক্তারাই বলেন না, তাই না? তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন আছে। পৃথিবীর কোনো দেশে কি ধর্মভিত্তিক রাজনীতি নাই? আপনি বিজেপিকে দেখেন, আপনি আমেরিকায় দেখেন, আপনি ইংল্যান্ডে দেখেন, অনেক জায়গায়, ফ্রান্সে দেখেন। শুধু ধর্মভিত্তিক রাজনীতি না আছে সেটা না, তারা এটা ঘোষণাই করে যে আমি এইভাবে আপনাকে ইনসাফ এনশিওর করব, আমি এই কর্মসূচি নিয়ে আপনার কাছে আসবো। এরপর মানুষ পছন্দ করলে করবে, নাইলে নাই। তাহলে জামাত বা অন্য যে কোনো দল ধর্মের কথা বলছে কিনা, নাকি কেউ নির্বাচনের আগে টুপি পরে তারপর আসছে আমাদের কাছে? আমাদের কাছে তো ইতিহাসগুলো পরিষ্কার, আমরা দেখেছি। শেখ হাসিনা আমাদের কাছে নির্বাচনে আসার আগে 96-এ একটা কালো টুপি পরে এসেছিলেন নির্বাচনে ভোট চাওয়ার জন্য। এরকম বিভিন্ন সময় এই ধরনের কার্যক্রম হয়েছে। এবারও আপনি দেখবেন মনোনয়নপত্র যেদিন ওঠাতে গিয়েছে সেদিন টুপি পরে গিয়েছে, এরকমও ঘটনা আছে। তাহলে ধর্মকে কারা প্রতিষ্ঠিত করতে চায় আর ধর্মকে কারা নিজের একটা শিল্ড হিসেবে ইউজ করতে চায়? আপা যেটা খুব সুন্দর একটা কথা বললেন যে আমি মানুষের পরকালের ভয় দেখিয়ে নিজের ইহকাল আদায় করছি কিনা, এটা দেখার দায়িত্ব মানুষের। এবং আমি মনে করি আজকের বাংলাদেশে এইটুকু দেখার মতন সচেতন ভোটার আছেন।
আমি সেটা তাদের উপর ছেড়ে দিতে চাই। একটা বিরতি নিয়ে আমাদেরকে আসতে হচ্ছে দর্শক। জামাতের বিরুদ্ধেই নয়, অন্যান্য দলগুলোর বিরুদ্ধেও আসলে এই ধরনের অভিযোগ আসছে। আমরা এই আলোচনায় ফিরবো, আবারও একটা বিরতি নিয়ে নিচ্ছি। আপনারা দেখছিলেন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। বিরতির পর আবারও স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজনে। চলে যাচ্ছি আবারও আলোচনায়। আবারও যেতে চাই মার্জিয়া মমতাজ আপনার কাছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নারীদের কর্মঘণ্টা নিয়ে জামায়াত আমিরের একটা বক্তব্য নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে। পরে আবার তাদের পক্ষ থেকেও বলা হয়েছে যে এটা আসলে ভুল বোঝাবুঝির কারণে এমন বিষয়টা হয়েছে। একটু জানতে চাই যে জামায়াত নেতাদের বক্তব্যের আসলে বারবার ক্ল্যারিফিকেশন দরকার পড়ছে আমার মনে হয়। আপনার চোখে কি এটা পড়েছে কিনা? আর নারীদের কর্মঘণ্টা নিয়ে আলোচনার পেছনে রাজনীতি কিছু আছে কিনা কি মনে করেন আপনি? দেখেন, রাজনীতিতে এটা খুব স্বাভাবিক যে সবাই তার ইউনিকনেস নিয়ে সামনে আসবে। সবাই চাইবে যে আমি এমন কিছু ভোটারকে আকর্ষণ করি যারা আগে আমাকে ভোট দেয় না। এটা রাজনীতিতে স্বাভাবিক। আর আপনি যেটা বলছিলেন যে বারবার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হচ্ছে কিনা, এটা শুধু একটা দলের দিকে আঙুল তোলাটা আমার কাছে যৌক্তিক মনে হয় না, কারণ আমি দেখছি যে এটা বারবারই হচ্ছে। কারণ আমরা এখন খুব কম সময়ের মধ্যে অনেকগুলো ইভেন্ট পার করেছি। তো জুলাই সনদ নিয়ে একটা বড় ধরনের দর কষাকষির ব্যাপার ছিল, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য কমিশনের মতন একটা জিনিস হয়েছে। তবে আমি বলবো যে এশিয়ার ইতিহাসে এই প্রথম রাজনৈতিক দলগুলো একসাথে বসেছে, একসাথে কথা বলেছে, ঐক্যমত্য হয়েছে। কি অনেক বিষয়ে ঐক্যমত হয়নি, কিন্তু এইটা একটা ভালো একটা দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে আমার কাছে মনে হয়। দ্বিতীয়ত, আপনি যেটা প্রশ্ন করেছেন যে নারীর কর্মঘণ্টা নিয়ে, আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে দেখেন, আমি একজন প্রফেশনাল এবং আমাদের যেটা হয় যে মা হিসেবে যেই মুহূর্তে আমার ক্যারিয়ার ক্লক টিক করবে, সেই মুহূর্তে আমার বডি ক্লক টিক করবে, সেই মুহূর্তেই আমার সোশ্যাল ক্লকও টিক করে, তাই না? তো সেই সময়টাতে আমাদের সাপোর্ট দরকার হয়। এটা নিয়ে কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে। দেখবেন একটা সময় কথা হয়েছে যে সমান অধিকার চাই, সমান অধিকারের ব্যাপারটা হয় না। এরপরে বিভিন্ন রকম কোটার ব্যাপার হয়েছে, সরকারি চাকরিতে বলেন, বেসরকারি চাকরিতে বলেন। এরপরে নারীদের জন্য আরেকটু ইনসেন্টিভ ব্যবস্থা করা হলো কি, যে আচ্ছা তারা একটা মাতৃত্বকালীন ছুটি পাবে, কিন্তু সেখানে কি স্যালারি থাকবে, সবেতন না অবৈতনিক। তো সরকারি সিস্টেমে আস্তে আস্তে আসলো যে ঠিক আছে 6 মাস সবৈতনিক, এবং এরপরে একটা চাইলে সে আরও ছুটি নিতে পারে, কিন্তু সেটা অবৈতনিক থাকে। আমার অনেক ঘনিষ্ঠ মানুষকে আমি দেখেছি, আমার মনে হয় আমরা এখানে সবাই দেখেছি যে এই 6 মাসের সময়টা যখন শেষ হতে থাকে, তখন একটা নতুন মা যে একটা গুড প্রফেশনালও, তার মনে একটা আতঙ্ক আসে যে আমি কি করব এরপরে। হ্যাঁ, এই সিচুয়েশনগুলো রিয়েল। এখন আপনি কি কোনো মেয়েকে এইটা বলতে পারবেন যে সে এই যে একটা ছুটি নিয়েছে, মাতৃত্বকালীন ছুটি নিয়েছে, এটাতে তাকে ছোট করা হয়েছে? কিন্তু এখানে একটা প্রশ্ন মাথায় আসে যে আমরা বৈষম্যের জন্য এত কিছু করেছি, সেক্ষেত্রে অন্য কোনো দল বা অন্য কোনো দলের কথা বাদ দিলাম, অন্য কেউ কোনো একজন পার্সনও কি এটা বলতে পারে কিনা যে আমাদের প্রতি তো বৈষম্য করা হলো, এরকম প্রশ্ন আসতে পারে কিনা সেক্ষেত্রে যদি এটা দেয়া হয়? আচ্ছা, আসছি। হ্যাঁ, বৈষম্য করা হচ্ছে। তো কিভাবে বৈষম্য করা হচ্ছে? এটা প্রকৃতিই বৈষম্য করছে। 9 মাস কেন একটা মহিলা রাখছে একটা বাচ্চাকে পেটে? নোবডি ইজ শেয়ারিং দ্যাট লোড, নোবডি ইজ ফিডিং দ্য বেবি, নোবডি ইজ বিয়ারিং দ্য আফটার শক অফ মাদারহুড। তাহলে আপনি দেখেন যেখানে আমাদেরকে এই লোডটা নিতে হচ্ছে। আমি আমার এ পর্যন্ত প্রায় 400 জন ছাত্রকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি যে তুমি কেন, কারণ দেখেন এটা যেহেতু সবৈতনিক ছুটি, সেখানে কিন্তু রিপ্লেসমেন্ট হয় না, অ্যাডহক নিয়োগ হয় না। তাহলে কি হয়, বাকি কলিগরা একজন এরকম মাতৃত্বকালীন ছুটিতে যাওয়া কলিগের কাজগুলো ভাগাভাগি করে নেন। আমি আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেছি যে এটা কেন করবা তুমি? আমি কারো কাছ থেকে এক্স্যাক্ট অ্যান্সারটা পাই নাই। কথাটা খুব সহজ, যে মনে করেন আমি একটা শ্যাম্পু কোম্পানিতে চাকরি করি, আমি একটা শ্যাম্পু তৈরি হয় সেখানে চাকরি করি। এখানে আমার একজন কলিগ, সে মাতৃত্বকালীন ছুটিতে গেল, সে একটা বাচ্চা জন্ম দিচ্ছে, সে আসলে এই কোম্পানির জন্যই একজন ভবিষ্যৎ ভোক্তা জন্ম দিচ্ছে। তাহলে সে আমার জন্য এই স্যাক্রিফাইসটা করছে, আমি সেটার একটা কম্পেনসেশন দিচ্ছি তার কাজটা শেয়ার করে। আমার মনে হয় এই ব্যাপারে এখানে যারা আছেন তারা কারো কোনো দ্বিমত নাই।
তো লতে এরকম প্রভিশন থাকতে হবে। হ্যাঁ, কোনো মা, আমি এরকম অনেক মাকে দেখেছি বাচ্চা নিয়ে 13 দিনের মাথায় 15 দিনের মাথায় জবে জয়েন করেছেন, সেই ফ্যাসিলিটি তাকে দেওয়া হয়েছে। হয়তো হতে পারে এটা ফ্যামিলি বিজনেস, বাচ্চা সহ সেখানে চলে গেছেন। হ্যাঁ, আমি অনেক ডাক্তারকেও দেখেছি তার নিজের হাসপাতাল, সেখানেই বাচ্চা হয়েছে, তিনি সেখানে ক্রেশের মধ্যে রাখতেন আর বাচ্চাকে নিয়েই চাকরি করেছেন। এটাকে একটা প্রভিশন হিসেবে দেখতে হবে যে এই সুযোগটা আছে, তাই না? আবার সেভাবে যদি বলা হয় তাহলে এটা ঠিক আছে। জি, আবার আসবো অ্যাডভোকেট আশরাফি পাপি, আপনার কাছে যেতে চাই, কেন আলোচনায় নারীদের কর্মঘণ্টা? আর এরকম অনেক প্রশ্ন উঠেছে যে এরকম বক্তব্য দিয়ে নারীদের ভোট ব্যাংক পেতে ভোটের রাজনীতিতে জামাত এগিয়ে থাকার চেষ্টা করছে কিনা? ভোট ব্যাংকে এই ধারণা নিয়ে ভোট ব্যাংকে বিন্দুমাত্র আঘাত আনতে যাবে না, ভোট বাড়বেও না। আজকে আপনি দেখেন বাসায় বান্ধা মেয়ে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? ওরা বন্দি মনে করে, ওরা ঘুরে ফিরে নেচে কুদে এবাড়ি ওবাড়ি করে 3 বাসায় কাজ করে, ওদের মুখে হাসি থাকে, ওরা নিজেদের স্বাধীন মনে করে। বাসার কাজের মেয়ের চেয়ে গার্মেন্টসের কাজটা বেটার মনে করে, কারণ সহযোদ্ধা আছে, সহকর্মী আছে, গল্প গুজব, সোসাইটির একটা পরিবেশ সেটা পায়, সেটা তারা রিক্রিয়েশন মনে করে। এইটা একবারে নিম্ন শ্রেণী থেকে শুরু করে উচ্চ শ্রেণী পর্যন্ত, অশিক্ষিত থেকে অর্ধশিক্ষিত এবং উচ্চশিক্ষিত, কোথাও এটা কোনো প্রকার ভোটের হিসাবে বাড়বে না। এটা তো একটা চালাকিটা আমি তো যুদ্ধ করছি বললাম না, আমি তো যুদ্ধ 85 থেকে 25 সাল পর্যন্ত করছি। এটা চালাকিটা কেন? দেখেন এখানে দুটো প্রশ্ন আসে, চালাকি আমি বলে দিচ্ছি যে নারীদের কর্ম সময় 5 ঘন্টা করা হবে, আবার যেগুলো নারী ঘরে থাকবেন ওনাদেরকে পুরস্কৃত করা হবে। তাহলে পুরস্কৃত মানে কি? আর কর্মঘণ্টা নারীদের 5 ঘন্টা কেন? তার মানে একটা কর্পোরেট অফিস একটা পুরুষকে 10 ঘন্টা যে বেতন দিয়ে খাটাবে, একটা নারীকে 5 ঘন্টা খাটাবে সেই বেতন দিয়ে, ওই মেয়েটাকে চাকরি দেবে কেন? আলটিমেটলি চাকরি ছাড়ান দিয়ে তো ঘরেই যাবে, আর ঘরে গেলে তো পুরস্কৃত করবে। এটা মেয়েদেরকে ঘরের ভিতরে ঢুকায় রাখা একটা সুপরিকল্পিত সংকীর্ণতা এবং রাজনৈতিক ইস্তেহারে আনছে। এটা একটা নোংরা মানসিকতার একটা বহিঃপ্রকাশ। এখানে কোনো মেয়েদের জন্য খুব পজিটিভ, মেয়েদের মাতৃকালীন সময়ে একবারে সেবা শুশ্রূষা দীক্ষাতা করানোর জন্য কিন্তু এগুলি না, এগুলো অন্ধকার জগতে। আরবের উপন্যাসে পড়ছিলাম যে বাচ্চা মেয়ে হলে লবণ খায় মেরে ফেলতো। তাহলে তারা যে ইনসাফের কথা বলেন, নারীকে ঘরমুখ করে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত হবে? ইনসাফ এখন এখানে বলি, শুনেন, এখানে আমি তো রেগুলার পড়ি যে গোলাম পারওয়ার সাহেব একটা কথা বলছেন যে জাতীয় নির্বাচন কোনো রাজনীতি না, এটা হচ্ছে মুসলমানদের মুসলমান হওয়ার নির্বাচন, একজন ব্যক্তির মুসলমান হওয়ার নির্বাচন এবং তার বেঁচে থাকার নির্বাচন এবং কোরআনের আইন জারি করার নির্বাচন। এইটা আমাদের কাছে ইবাদত হিসেবে নিতে হবে। এখন এই নির্বাচন যদি মুসলমানিত্ব রক্ষা কিংবা মুসলমান হওয়ার নির্বাচন হয়, তাহলে অমুসলিম সম্প্রদায়রা কোথায় যাবে? ওনারা যে অমুসলিম শাখা খুলেছেন, শাখা খুলে বড় হরি বড় বল দাড়িপাল্লা মারো ভোট এই যে করতেছে, এবং এই হিন্দু সম্প্রদায়কে নিয়ে একটা রাজনৈতিক নিবন্ধন করারও চেষ্টা করতেছে, এবং তাদেরকে দিয়ে যাকে যাকে অপছন্দ, যার সাথে কন্টেস্ট হবে তাদেরকে নিয়ে ঝাড়ু মিছিল, জুতা মিছিল, আরও অনেক কিছু যে করাচ্ছে। তো এগুলো কিন্তু সবই রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের একটা তারা প্রচেষ্টা ধর্মের লেবাসে দিয়ে। কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ, কিছুক্ষণ আগে ও যেটা বলেছে যে বিভিন্ন দেশের ধরেন এই যে গীতাতে হাত দিয়ে শপথ নিচ্ছে, বাইবেলে দিচ্ছে, বাংলাদেশ এমন একটা দেশ যেখানে কোরআন তেলাওয়াত হয় পার্লামেন্টে, গীতা পাঠও কিন্তু হয়, এবং আমরা সকল ধর্ম বর্ণের মানুষ এখানে কিন্তু সহাবস্থান করি, কারোর সাথে কেউ আমরা ক্যাচাল ফ্যাসাদ গন্ডগোলে কিন্তু জড়াই না। আকস্মিক যে সমস্ত কিছু শুনতে পাই সেগুলো ম্যাক্সিমাম জমি জায়গা সংক্রান্ত, এবং ভারতে যে দলিল নিয়ে আসে ওই 72, 69, 65 সালে কার নামে এসেছিল আরেস্ট ছিল, এটা একটা জালিয়াতি চক্র। সারা বাংলাদেশে জমি জায়গা আত্মসাৎ করার জন্য এই প্রবণতা তারা হচ্ছে জড়িত। এটা একটা আলাদা সেক্টর, আলাদা ফ্যাক্টর। আমি অনেক গবেষণা করে এবং আইনজীবী হিসেবে বিশ্লেষণ করে আমি দেখেছি ইন্টেনশনালি কেউ কোনো অমুসলিম কি হিন্দু সম্প্রদায়ের দাদাদের যে আক্রমণ করে দিল তা কিন্তু না। ওই যে জমি জালিয়াত চক্র, এরা আবার কোনো দল না, এরা সবাই মিলে কিন্তু প্যাকড আপ। তো এই জন্য বাংলাদেশ একটা শান্তি সম্প্রীতির দেশ, এটা তো অস্বীকার করার জন্য যাবে না। আর কর্মক্ষম 5 ঘন্টা দিয়ে মেয়েদেরকে চাকরিচ্যুত ঘটায় বাড়ির ভিতরে আটকে রাখবে, নারী যে আধারের বন্দিনী, এটা হচ্ছে এই কথার উপসংহার। জি, আবার আসবো আপনার কাছে। লুনা নূর, এই সিদ্ধান্তটা কি আদৌ বাস্তবায়নযোগ্য কিনা, বা একজন নারী হিসেবে এই বক্তব্য কিভাবে দেখেন? প্রথমত আমি একটু আগের বক্তা বললেন যে কথার দুটো ধরে বলি। একটা হচ্ছে যে একটা জিনিস এই সময়ে সবচেয়ে যেটা খুব গুরুতর এবং ভয়াবহ আমাদের দেশে, সেটি হচ্ছে যে
1971 সালকে এটা একটি ইতিহাস বিকৃতি এবং যেটা জামাত ইসলাম করে আসছে। 1971কে 47 সালের ধারাবাহিকতা হিসেবে ধরা হচ্ছে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন এবং এই ইতিহাসটা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সবাই জানে। সেটি হচ্ছে যে উনি বললেন যে আবুল মনসুর আহমেদ 47-এর সে আন্দোলনের সাথে জড়িত ছিলেন। 1947-এ আমাদের যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে আমাদেরকে দুই ভাগ করা হলো, আমাদের এই ভূখণ্ডের মানুষ কিন্তু প্রথম থেকেই সেটা মেনে নেয়নি এবং সেই লড়াইটা কিন্তু 48 থেকেই শুরু হয়েছিল। ভাষার আন্দোলন 52 করতে করতে 69, তারপরে এসে 71-এ বাংলাদেশ স্বাধীন হলো। মানে হচ্ছে 47-এর ওইটা না মেনেই কিন্তু আমাদের যাত্রাটা শুরু হয়েছিল। এই জায়গাটাকে, ইতিহাসটাকে বিকৃত করে বাংলাদেশকে এবং একটা প্রজন্মকে বিভ্রান্ত করা হচ্ছে প্রথম থেকে, একটি কথা বলি। দ্বিতীয়ত আর একটি কথা বলি, নারীর বাইরে কাজ করার বিষয় যখন আসে বা নারীর মানে কর্মক্ষেত্রের কথা যখন আসে, মাতৃত্বকে টেনে আনা হয়। এটি হচ্ছে দৃষ্টিভঙ্গির বিষয়। আপনি কিভাবে দেখবেন? মাতৃত্ব তো একটা নারীর ব্যক্তিগত কোনো দায়বদ্ধতা না, মাতৃত্ব একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি। আমি যে গর্ভ ধারণ করছি এটা আমার একটা সামাজিক কর্তব্য, সেই হিসাবে করছি এবং প্রতিষ্ঠানে রাজনৈতিক দলের সামাজিক কর্তব্য হিসেবে এটাকে মূল্যায়ন করতে হবে। আপনার ওই ছুটিকে ছোট করে দেখলে হবে না, আমাকে একটু শেষ করতে দিতে হবে। সেটি হচ্ছে, এখন এরকম কথা আগেও অনেকে বলেছে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, কিন্তু এহ জাগতিক তাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে, তাদের সন্তানরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, তারা এহজাগতিক সবচেয়ে বেশি মানে পরাক্রমশালী জীবনযাপন করে, কিন্তু পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলাদেশে মেয়েরা পড়বে। বাংলাদেশের লক্ষ লক্ষ নারীরা গার্মেন্টসে কাজ করে এদেশের অর্থনীতিকে চালু রাখছে। আমরা ঘরে বাইরে সব জায়গায় কালু, এইটা দিয়ে ভোট ব্যাংক তৈরি হবে না এবং এত সহজে না। অস্ত্র হাতে নিয়ে দেশ স্বাধীন করার নারী আছে আমাদের দেশে, এটা দিয়ে ভোট ব্যাংক হবে না বা নারীকে সম্মানিত করা হয় না। সুস্পষ্টভাবে এটা সংবিধান বিরোধী, দেশের আইন মূল্যবোধ বিরোধী একটা অবস্থান। মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ দেখছেন, একটা বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর আবারও স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে। আমরা আলোচনার এই পর্যায়ে চলে যাব লুনা নূর আপনার কাছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বলা হচ্ছে যে হয় লিগ না থাকলে দল, অথবা তারা যদি একটু দুর্বল অবস্থায় থাকে তাহলে শিবির, এরাই মোটামুটি ক্যাম্পাসের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করছে। বাম সংগঠনগুলোরকে আমরা আসলে ফোকাসে পেয়েও মনে হচ্ছে পাই না। এছাড়াও যদি একটু দেশের রাজনীতিতে আসি, সেখানেও কি একই অবস্থা মনে করেন কিনা বা আপনার বিশ্লেষণ কি বলে? মানে এটা তো খুবই কারেক্টলি বলেছেন আপনারা, আমাদেরও এটাই অনুধাবন। এবং আমরা আলাপ করছিলাম, আমরা যখন ছাত্র আন্দোলন করেছি, আমি আমার কথা, এখনও আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় কোনো একটা অনৈতিক কাজ হচ্ছে, কোনো একটা বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধ বিরোধী কাজ হচ্ছে বা বিশ্ববিদ্যালয়ের কোনো অগণতান্ত্রিক হচ্ছে, আমরাই কিন্তু রুখে দাঁড়াচ্ছি, বাম ছাত্র সংগঠনগুলোই রুখে দাঁড়াচ্ছে। কিন্তু একটা সময় এসে দেখা যায় যখন ক্ষমতার বা আধিপত্যের একটা জায়গা থাকে, তখন যে কোনো কারণে হয়তো সেই জায়গাটা এখনো পর্যন্ত আমরা রপ্ত করতে পারি নাই বা আমাদের আয়ত্তে আনতে পারিনি। এটা কর্মকৌশলের বিষয়ে আমরা ইন্টারনালি হতে পারে, আমরা আলোচনা করতে পারি। কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে জিনিসটা হয় আর কি, যে যারাই ক্ষমতাশালী হয় বা যাদেরকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে যারা আর কি, তারা কোনো না কোনোভাবে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হয়। মানে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বাম সংগঠনগুলো প্রতিবাদ করলো, কিন্তু দেখা গেল যে সেই জায়গাটা বাম সংগঠনগুলো ফোকাসে আসলো না, কিন্তু অন্য একটা সংগঠন শেষের দিকে যে যুক্ত হলো তারা ফোকাসে আসলো। এটা রাষ্ট্রের একটা পৃষ্ঠপোষকতা থাকে। এবং বাংলাদেশের এই 54 বছরের ইতিহাসে বাংলাদেশের শুরুর দিকে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে যখন ভোটের পরিবেশ ছিল, তখন ছাত্র সংসদগুলো ছাত্র ইউনিয়ন নেতৃত্বে ছিল। কিন্তু 54 বছরের ইতিহাসে যেটা হয়েছে, যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বা সরকারি দলের পৃষ্ঠপোষকতায় ছাত্র আন্দোলনকে একভাবে প্রভাবিত করা হচ্ছে এবং সেটার কারণে এটা একটা হচ্ছে। এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমি আগে যে কথাটি বলছিলাম, আর একদমই সময় নেই, এই কথাটি আমি এক লাইনে একটু শেষ করি। সেটি হচ্ছে যে বাংলাদেশের নারীদেরকে কটাক্ষ করে এই যে একটা রাজনীতি শুরু হয়েছে এবং পরক্ষণে আবার সরি বলা হচ্ছে, বিভিন্ন ভাবে অ্যাসিড টেস্ট করে দেখা হচ্ছে যে বাংলাদেশের নারীরা কিভাবে নিচ্ছে আর কি, এটা কিন্তু একটা খুবই বাজে লক্ষণ। শেষ বান্দিয়া মমতাজ, আপনার কাছে জানতে চাই যে ইদানিং হেডলাইনে খুব তৌহিদি জনতার বিষয়টি আসে। তৌহিদি জনতা আসলে কারা, কি মনে করেন? 30 সেকেন্ড। যারা হেডলাইন দিচ্ছেন তারা বলতে পারবেন। যেমন নারীদের উত্তক্তর কারণে গ্রেফতার হওয়া আসামিদের গলায় ফুলের মালা দেওয়ার মতন কাজ করেছে এই তৌহিদি জনতা, এরকমও আছে। জি, নিঃসন্দেহে এটা একটি নিন্দনীয় কাজ ছিল। কারণ সেই লোকটা যে অভিযুক্ত ছিল, সে যে কাজটা করেছিল, এটা অবশ্যই অবজেকশনেবল, এন্ড দেয়ার ইজ নো ইসলাম ইন দ্যাট। ইসলাম কখনো বলে না রাস্তায় হেঁটে হেঁটে মানুষের উপর এরকম পুলিশিং করতে। তার সেই অথরিটিও নাই, সে ইসলামই বুঝে না। তাকে ফুল দিয়ে নিয়ে আসা মূলত ইসলামকে অপমান করার মতো। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আশরাফি পাপিয়া। একই বিষয় জানতে চাই, তৌহিদি জনতা কারা হতে পারে? আসলে এত ইসলামিক দল, এত বিভক্তি, এত বিভেদ, এত মতবাদ, এত সংজ্ঞা, যে এগুলো আসলে আমাদের মতো ট্র্যাডিশনাল
মুসলমানদের ব্যাখ্যায়িত করা খুবই ডিফিকাল্ট। তার কারণ এখানে দেখেন, আমি একজনের বক্তৃতা পড়লাম, ওনার এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের। উনি বলতেছে যে জামাতকে উদ্দেশ্য করে উনি বলছে যে জামাত বলছে ভোট দেন, দিলে ইসলাম বিজয় হবে। তো মুসলমান যে কোনো জায়গায় ভোটে হারতে পারে, জিততে পারে, কিন্তু ইসলাম বিজয় তো ১৫০০ বছর আগে হয়েছে। তো ভোটের সাথে ইসলামের বিজয় আর পরাজয়ের কি সম্পর্ক আছে? তো এইরকম বক্তৃতা দিয়ে ইসলামকে বিতর্কিত করা তো কোনো মুসলমানেরই কাজ না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক দেখছিলেন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।